আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে নতুন যে বিভাগটি চালু হতে যাচ্ছে টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, চলুন আমরা আজকে এই বিভাগটি সম্পর্কে জেনে আসব এই বিভাগের প্রধান ডক্টর শেখ মোহাম্মদ মামুন কবির স্যারের সাথে। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা বুটিক্সের 11তম বিভাগ টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলবো। তো এই বিভাগটি সম্পর্কে আমাদের যত প্রশ্ন জিজ্ঞাসা ছিল এগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করছি এই বিভাগের প্রধান ডক্টর শেখ মোহাম্মদ মামুন কবির স্যারের সাথে। স্যার আসসালামু আলাইকুম। ধন্যবাদ। টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগ সম্বন্ধে আজকের যে আলোচনা আশা করি ফলপ্রসূ হবে এবং সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার। তো প্রথমত আমরা তো এই বিভাগটা পরিচিত এবং উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করব। তো প্রথমত কথা হচ্ছে স্যার, বুটিক্সে যে টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিংটি রয়েছে এই বিভাগটা চালুর মূল উদ্দেশ্যটা কি? আচ্ছা, আমি বলে রাখি, টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং এই বিশ্ববিদ্যালয়ের, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের 11তম বিভাগ হিসাবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, নতুন বিভাগ, এবং 2025 সালে ছাত্র ভর্তি হতে যাচ্ছে। তো এই ডিপার্টমেন্টটি ফ্যাকাল্টি অফ টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আওতাধীন। আমাদের ফ্যাকাল্টি অফ টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 4টা ডিপার্টমেন্ট আছে। তো 4টা ডিপার্টমেন্টের মধ্যে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, ডাইস কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের মতোই নতুন একটা ডিপার্টমেন্ট এবার শুরু করতে যাচ্ছে, টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং। তো আসলে এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে টেক্সটাইল যে শিক্ষা, সেই শিক্ষার বিস্তৃতি করা। আমরা জানি যে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চা এবং জ্ঞানের প্রসার এবং বিস্তৃতি করা, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যেহেতু আমাদের প্রচলিত শিক্ষা যেগুলো ইয়ার্ন, ফেব্রিক, অ্যাপারেল, এগুলোর বাইরে গিয়ে নতুন কোনো দিগন্ত উন্মোচন করাই হচ্ছে এই বিভাগের কাজ। আর উন্নততর কিছু উপাদান যেমন ম্যাটেরিয়ালস, এগুলো টেক্সটাইল শিক্ষার সাথে সামঞ্জস্য রেখে যুক্ত করা, যাতে আমরা আরও অধিকতর গবেষণার দিকে এবং উন্নত গবেষণার দিকে এগিয়ে যেতে পারি। স্মার্ট ফাংশনাল টেক্সটাইল উদ্ভাবন, সেটা আমাদের এই বিভাগের একটা উদ্দেশ্য। বিভিন্ন টেক্সটাইল খাতের বর্তমান যে চাহিদা, যেমন আমাদের ম্যানমেড ফাইবার প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের কিছু দুর্বলতা রয়েছে, আমাদের বিভিন্ন বিদেশি এক্সপার্ট এনে আমাদের এই দেশে এই ম্যানমেড ফাইবার প্রোডাকশন পরিচালনা করা হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় এই বিভাগটা এই বিদেশি যারা এক্সপার্ট আসে তাদের অল্টারনেটিভ সোর্স হিসাবে এখানকার গ্রাজুয়েটরা ওই ইন্ডাস্ট্রিগুলোতে যুক্ত হতে পারবে। তো সেটাও একটা উদ্দেশ্য। পরিবেশ বান্ধব এবং টেকসই টেক্সটাইল, আমরা জানি যে পরিবেশ বান্ধব অ্যাকচুয়ালি বর্তমান যে বিশ্ব, এটা অনেকটাই এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি করা প্রয়োজন। তো সেক্ষেত্রে টেক্সটাইল ম্যাটেরিয়ালস, পলিমার এবং পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে দক্ষ মানব সম্পদ তৈরি, এটা হচ্ছে এই বিভাগের অন্যতম একটা উদ্দেশ্য। এছাড়াও ইন্টারডিসিপ্লিনারি কিছু গবেষণা সহায়তা করা, ইন্টারডিসিপ্লিনারি যেমন ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইভেন এনভায়রনমেন্টাল সায়েন্স, এই ধরনের পলিমার সায়েন্স, এই ধরনের বিভাগগুলো বা এই ধরনের যে সাবজেক্টগুলোর সাথে অ্যালাইন করে টেক্সটাইল ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিংটা আমরা একীভূত হয়ে ইন্টারডিসিপ্লিনারি গবেষণায় যুক্ত হব, সেটা একটা উদ্দেশ্য। গবেষণা উচ্চশিক্ষার পরিসর বৃদ্ধি করা, অনেক ছাত্র বিদেশে যায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে বিদেশে, কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টগুলোতে যারা যখন জয়েন করে তারা সেক্ষেত্রে ওই ডিপার্টমেন্টগুলো ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে তাদেরকে যুক্ত হতে হয়। তো যেহেতু টেক্সটাইল ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে যদি একটু ভাস্ট নলেজ থাকে, বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের একটা বড় ধরনের সুযোগ তৈরি হবে। তো বুটিক্সের শিক্ষার্থীদের ক্ষেত্রে আন্তর্জাতিক প্রতিযোগিতা এগিয়ে রাখার ক্ষেত্রে, নতুন নতুন গবেষণার দ্বার উন্মোচন করার ক্ষেত্রে এই বিভাগটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষা এবং কেরিয়ার এই প্রস্তুত করার জন্য এই বিভাগটা তৈরি করার একটা প্রধান উদ্দেশ্য। এবং শিল্প খাতের সাথে একাডেমিয়ার যে সংযোগ, অ্যালাইনমেন্ট, সেটা আমরা এই বিভাগের মাধ্যমে করব, এটাই আমাদের আরেকটা উদ্দেশ্য। তো এই বুটেক্সকে একটা গবেষণামূলক উদ্ভাবনী কেন্দ্র হিসাবে এই ডিপার্টমেন্টটি চালু হবে বলে আমার বিশ্বাস। স্যার, আপনাদের পরবর্তী প্রশ্ন বিষয়ে যে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে এই বিভাগে যে পড়াশোনা পাঠ্যক্রম এইসব নিয়ে প্রশ্ন। তো স্যার, এখন এই যে নতুন যে বিভাগটি হবে এখানে আসলে কী ধরনের ল্যাব ফ্যাসিলিটিস বা প্র্যাকটিক্যাল কাজ করানো হবে? আচ্ছা, তো আমি এটা আসলে এটা গুড ব্লেসিংস, আমাদের আল্লাহ আমাদের একটা ব্লেসিং দিয়েছে এই কারণে যে আমরা একটা বড় প্রজেক্ট পেয়েছিলাম। এই বিশ্ববিদ্যালয় 2010 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর
একটা বড় প্রজেক্ট পাওয়া হয়। এই প্রজেক্টের আন্ডারে আমরা একাডেমিক বিল্ডিং এর সাথে সাথে এই বিভাগটা কিছু মেশিনারি কেনার একটা প্রজেক্ট পাই, যেটা গভর্নমেন্টের প্রজেক্ট ছিল। সেখানে প্রায় 25 কোটি টাকার মেশিনারি এখানে সংযুক্ত করা হয় এই ম্যাটেরিয়াল সায়েন্স ল্যাবের জন্য। তো এই ম্যাটেরিয়াল সায়েন্সের ল্যাব অনেক উন্নত এবং সমৃদ্ধ। আমি বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয় আছে, যেসব বিশ্ববিদ্যালয়গুলোতে এই অত্যাধুনিক মেশিনারি নেই, আমি এটা খুব জোর গলায় বলতে পারি। যেমন হচ্ছে আমাদের এখানে এএফএম, অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ, ডাইনামিক মেকানিক্যাল অ্যানালাইজার, থার্মোগ্রাভিমেট্রিক অ্যানালাইজার, ড্রপ শেপ অ্যানালাইজার, এই ধরনের সফিস্টিকেটেড কিছু, এবং এক্সআরডি সফিস্টিকেটেড কিছু মেশিনারি আছে। তো এই মেশিনগুলো অনেক মানে হচ্ছে গবেষণা সমৃদ্ধ এবং হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালের ক্ষেত্রে এই মেশিনগুলো প্রয়োজন হয়। তো যেহেতু এই মেশিনগুলা এই আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট অবস্থায় এই মেশিনগুলা পরিচালনা এবং ব্যবহারিক ক্লাসগুলো এই স্টুডেন্টরা করতে পারবে, তো স্বাভাবিকভাবে এই স্টুডেন্টগুলোর ডিমান্ড অনেক হাই থাকবে এবং ইভেন ইজিলি তারা বিদেশে যে কোনো বিশ্ববিদ্যালয়গুলোতে ইজিলি অ্যাক্সেস পাবে বলে আমার বিশ্বাস। তো সেক্ষেত্রে আমাদের যে ল্যাব ফেসিলিটি এখানে চমৎকার ল্যাব ফেসিলিটি আছে। আমাদের ইউজিসির যে টিম আমাদের এখানে ভিজিট করতে আসছিল, তারা এই ল্যাব ফেসিলিটি দেখে অভিভূত হয়ে গেছেন এবং তারা আমাদেরকে এই পারমিশনটা খুব দ্রুত দিয়েছেন যে ছাত্র ভর্তি করার ক্ষেত্রে দ্রুত যাতে ছাত্র ভর্তি করানো হয়, কারণ মেশিনগুলো যেন অকেজো না হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় অন্যান্য ডিপার্টমেন্ট যখন খোলা হয়, ল্যাব ফেসিলিটি থাকে না, পড়ার পরিবেশ থাকে না, সেক্ষেত্রে এই ডিপার্টমেন্টের স্টুডেন্টরা অনেকটাই ভাগ্যবান আমি মনে করি, কারণ সেক্ষেত্রে তাদের ফুল ফ্যাসিলিটি, ফুল স্পিডে মেশিনগুলো সচল আছে। তো সেক্ষেত্রে তাদের জন্য একটা মানে হচ্ছে গুড অপরচুনিটি আমি মনে করি। স্যার, পরবর্তী যে আমরা বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে গবেষণা প্রজেক্ট বিষয়ে আলোচনা। এখন শিক্ষার্থীরা তারা যে পড়ালেখার পাশাপাশি তারা তো গবেষণার ব্যাপারে বেশ আগ্রহ থাকে, তো এই বিভাগে তাদের গবেষণার সুযোগটি কেমন হবে? আচ্ছা, গবেষণার সুযোগটা আসলে অন্যান্য উন্নত বিষয় যেগুলো হয় গবেষণার ক্ষেত্রে আমরা যেটা করি, উন্নত দেশগুলোতে আমরা জানি কি ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশনের মাধ্যমে গবেষণাগুলো হয়, অথবা রিসার্চ ফান্ড থাকে, প্রজেক্ট থাকে, গভর্নমেন্টের প্রজেক্ট হতে পারে বা হচ্ছে ফরেন প্রজেক্ট থাকতে পারে। তো আমাদের যেহেতু একটা সুবিধা আছে, যেহেতু এখানে অনেক মেশিনারি আছে, অত্যাধুনিক মেশিনারি, আমরা যখন ইন্টারন্যাশনাল কোনো ফান্ডের জন্য লিখবো বা অন্য ইন্টারন্যাশনাল কোনো প্রজেক্টের জন্য লিখবো, তখন আমরা কিন্তু শো করতে পারবো যে এখানে ল্যাব ফেসিলিটি আছে, আমাদের পর্যাপ্ত ল্যাব ফেসিলিটি আছে। তো আমরা সেক্ষেত্রে বড় বড় প্রজেক্ট হ্যান্ডেল করা পসিবল এখানে। তো সেক্ষেত্রে যেহেতু গবেষণার জন্য এখানে সব ধরনের ফ্যাসিলিটি আছে, স্টুডেন্টরা তাদের বেসিক যে স্ট্রাকচার বা বেসিক যে কোর্স সেগুলো শেষ করেই এখানে মানে হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে প্রকাশিত করার সাথে সাথে দেশে কিছু পেটেন্ট, অর্থাৎ আমাদের দেশীয় পণ্যের পেটেন্ট এই ডিপার্টমেন্ট থেকে হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। স্যার, এই মুহূর্তে আমরা যে বিষয়টা আলোচনা সেটা হচ্ছে কর্মক্ষেত্র এবং ভবিষ্যৎ সম্ভাবনা। স্যার, বুটেক্সের শিক্ষার্থীদের জন্য এই বিভাগটা কতটা সম্ভাবনাময়? আচ্ছা, বুটেক্সের শিক্ষার্থীরা অ্যাকচুয়ালি আমাদের এখানে 100% শিক্ষার্থীরাই কর্মপরিবেশ পেয়ে থাকে এবং পাশ করার আগেই অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রিতে যুক্ত হয়। তো আমার মনে হয় যেহেতু টেক্সটাইল ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগটা এবছর চালু হতে যাচ্ছে, 4 বছর পড়ার পর ছাত্রদের যে ফ্যাসিলিটি হবে সেটা হচ্ছে আমাদের দেশ এখন বর্তমান যে নতুন বাংলাদেশ, আমরা কিন্তু নতুন বাংলাদেশে পদার্পণ করেছি। কিছুদিন আগেই একটা বড় বিনিয়োগ ইনভেস্টমেন্ট একটা হলো সিম্পোজিয়াম। তো সেখানে কিন্তু অনেক বিদেশি বিনিয়োগ দেশে আসবে। তারা কিন্তু বিদেশি বিনিয়োগ শুধু আসবে না, আমাদের প্রচুর এমপ্লয়মেন্টের একটা ব্যবস্থা হবে বলে আশা করি। তো সেক্ষেত্রে আমাদের দরকার স্কিলড ম্যান পাওয়ার। এখন তারা ম্যানমেড ফাইবার প্রোডাকশনে যেতে পারে, কম্পোজিট ফাইবার, টেক্সটাইল কম্পোজিট, মেডিকেল টেক্সটাইলস এবং জিও টেক্সটাইলস, বিভিন্ন ধরনের ফ্যাক্টরি তৈরি হবে। তো আমার মনে হয় এইখান থেকে যে ছাত্ররা বেরোবে খুব সহজেই তারা যেহেতু স্কিল, তারা সহজেই চাকরি পেয়ে যাবে। তো আমার ধারণা এখানে শুধু চাকরির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আমাদের এই ছাত্ররা এন্টারপ্রেনার হবে, আমাদের এই ছাত্ররা নিজেরাই কিছু উদ্ভাবনী শক্তি দিয়ে নতুন কিছু তৈরি করবে, যা কিনা দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে। স্যার, এখন আমরা জানতে চাচ্ছি যে আমাদের যে এই বিভাগটি অন্যান্য বিশ্ববিদ্যালয় বা আন্তর্জাতিক যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, অথবা আমরা যে জানি বাংলাদেশের বুয়েটে যে দুটি বিভাগ রয়েছে, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেট্রোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ন্যানো ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, দুইটি বিভাগের সাথে এর কি কোনো সহযোগিতা রয়েছে এই বিভাগে? জি, এটা খুবই সুন্দর কোশ্চেন। এবং ইভেন আমরা যখন কোর্স কারিকুলাম তৈরি করতে চাই, তখন আমরা আমাদের ম্যাটেরিয়ালস অ্যান্ড মেট্রোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন প্রফেসরকে সংযুক্ত করে আমরা আমাদের কোর্স কারিকুলাম তৈরি করা হচ্ছে।
কোর্স কারিকুলাম অলরেডি একটা রিভাইজ অংশ আছে, আরেকটু অংশ পরিবর্তন করা হচ্ছে। তো সেক্ষেত্রে ওই প্রফেসর, বুয়েটের যে প্রফেসর সে সংযুক্ত আছেন। তো আমাদের ন্যানো মেটেরিয়াল সায়েন্স এবং বিসিএসআই সায়েন্স ল্যাবের কিছু মানে যারা হচ্ছে চিফ সায়েন্টিফিক অফিসার, তাদের সাথে আমাদের কোরিলেশন আছে, আমরা তাদের সাথে সংযুক্ত আছি বিভিন্ন মেশিনারি হেল্পের থেকে শুরু করে, এবং কোর্স কারিকুলাম তৈরি করার ক্ষেত্রে তারা অনেকখানি আমাদেরকে হেল্প করছেন। তো আমরা শুধু এই বিশ্ববিদ্যালয় নয়, আমি এটুকু বলতে পারি শুধু বুয়েট না, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, অনেক বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের সাথে আমি কন্ট্যাক্ট করেই আমাদের এই কোর্স কারিকুলামগুলো তৈরি করা হচ্ছে। তো আশা করি এই কোর্স কারিকুলামগুলো অনেক বেশি সমৃদ্ধ হবে এবং যুগের সাথে তাল মিলিয়ে আমরা একটা উন্নত পাঠ্যক্রম তৈরি করতে পারবো। তো স্যার, এখন যারা নতুন যারা শিক্ষার্থীরা ভর্তি হবে তাদের জন্য তো অবশ্যই আমাদের পরামর্শ প্রয়োজন। তো একজন সফল টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ার হতে হলে তাদেরকে কি দক্ষতা থাকা প্রয়োজন? আচ্ছা, প্রথমে যারা ছাত্র হিসেবে ভর্তি হবে তারা আমাদের এখানে দুইটা কোর্স টেক্সটাইল ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং শেষ করতে হবে, লেভেল 1 টার্ম 1 এবং লেভেল 1 টার্ম 2। একটা হচ্ছে পলিমার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আর একটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং। এই দুইটা কোর্স তাদের করতে হবে। তো ফার্স্ট যখন পলিমার সায়েন্সটা পড়বে, তো আমি চেষ্টা করব শুধু কোর্স ভিত্তিক না, এদেরকে কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে এবং তারা কিছু প্র্যাকটিক্যালও আমি তাদেরকে দেখানোর চেষ্টা করবো ক্লাসের সাথে সাথে। যেমন আমরা আমাদের কোর্সগুলো যখন পড়াই, নাইলন কীভাবে তৈরি করতে হয়, স্টুডেন্ট শুধু জানে হেক্সামিথিলিন ডায়ামিন আর এডিপিক অ্যাসিড মিক্স করলে নাইলন তৈরি হয়, কিন্তু আমি চেষ্টা করব হেক্সামিথিলিন ডায়ামিন এবং এডিপিক অ্যাসিড নিয়ে এসে তাদের সামনে কীভাবে নাইলন তৈরি করতে হয় সেটা আমি দেখানো। এইভাবে আমি চেষ্টা করব যে যাতে স্টুডেন্টরা হাতে কলমে শিখতে পারে। এই হাতে কলমে শিখে শিখে ধীরে ধীরে যখন তারা একটা ইভেন ইন্ডাস্ট্রি ভিজিটগুলো হবে, প্রত্যেকটা লেভেলে ইন্ডাস্ট্রি ভিজিট করব এবং উন্নত ইন্ডাস্ট্রি, শুধু টেক্সটাইল ইন্ডাস্ট্রি না, যেমন হচ্ছে আরএফএল প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে আমাদের স্টুডেন্টরা যাবে। আরএফএল প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে তারা জব করার সুযোগ আছে। ওয়ালটন আমাদের এখানে ইলেকট্রনিক্স পণ্য তৈরি করে, সেক্ষেত্রে তাদের ল্যাপটপ, কম্পিউটার্স, সেগুলো যে বডি, সেই বডিগুলো কিন্তু এই পলিমারের তৈরি। সো আমাদের এই টেক্সটাইল ইঞ্জিনিয়াররা যারা এখান থেকে ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং পাশ করবে, তারা কিন্তু ওই ওয়ালটন এবং আরএফএল এরকম প্লাস্টিক উৎপাদনকারী পণ্য বা সিনথেটিক ইয়ার্ন প্রোডাকশন তৈরি করে যারা, তাদের সেই সব ইন্ডাস্ট্রিতেও তাদের এক ধরনের অ্যাক্সেস থাকবে। তো ওভারঅল এই টেক্সটাইল ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং যারা পড়বে তাদেরকে আমি পরামর্শ দেবো যেন শুধু বইকেন্দ্রিক না থেকে তাদেরকে এই ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন এবং ইভেন কিছু বিভিন্ন ক্লাব, আমাদের এখানে যতগুলো ক্লাব আছে সবগুলো ক্লাবের সাথে যেন সংযুক্ত হয়। এই সংযুক্তির মাধ্যমে তার নিজের স্কিল ডেভেলপ করা, নিজের স্কিল ডেভেলপ করলেই কেবলমাত্র সে প্রফেশনাল লাইফে তার যে গোল, সে গোল পূরণ করতে পারবে। এটাই আমার মেসেজ।